বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে শিখে রেখে খালা শাশুড়িকে সারা রাত মন ভরে যা করলাম। এ বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমার স্ত্রীর বিয়ে বাড়ির পোলাও রোস্ট খুব খেতে ইচ্ছে করছে, তাই আমি না খেয়ে ওর জন্য নিয়ে যেতে চাইছি। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। লোকটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো আতিফ, সাথে আমিও। দেখে ভদ্রলোকই মনে হচ্ছে, কিন্তু দাওয়াত না পেয়ে এভাবে বিয়ে বাড়িতে ঢুকে টেবিলে বসে পড়াটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে? আবার সেই খাবার নিজে না খেয়ে একটা পলিথিনে ভরছে। এই জন্যই চোখে পড়ল। আতিফের বোনের বিয়ে আজ। আমরা বন্ধুরা সবাই বন্ধুর ছোট বোনের বিয়েতে সাহায্য করছি, যদিও সাহায্যের তেমন দরকার পড়ছে না। অতিথি সবাই আসেনি। দাওয়াত দেওয়ার সময় সবাই বলেছিল আসবে, এই জন্য খাবার অনেক বেঁচে যাবে। আমি আর আতিফ মুখ চাওয়াচাওয়ি করলাম। ও জানে এখন আমি কোনো ঝামেলা করব। ও চোখের ইশারায় বুঝিয়ে দিল কোনো ঝামেলা না করতে। আতিফ লোকটাকে বলল, আমাকে খুলে বলুন তো ঘটনা কি? এভাবে অপরিচিত বিয়েতে খেতে বসে পড়েছেন? নিজে না খেয়ে নিয়ে যেতে চাইছেন? আসলে আমার স্ত্রী খুব অসুস্থ। ওর নাম রুমু। রুমুর হঠাৎ বিয়ে বাড়ির খাবার খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি বললাম দোকান থেকে কিনে নিয়ে আসি। সে বলল দোকানেরটা খাবে না। বিয়ে বাড়িতে পোলাও, রোস্ট, শশার সংমিশ্রণের যে ঘ্রাণ, সেটার জন্য নাকি সে পাগল হয়ে যাচ্ছে, তার প্রাণ ছুটে যাচ্ছে খাওয়ার জন্য। বলেন তো ভাই, আমি কই পাবো বিয়ে বাড়ির খাবার? পরিচিত কারো তো বিয়েও নেই। তাই বাধ্য হয়ে এখানে ঢুকেছি। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কি আশপাশেই? এই তো 2টা রোড পরেই। আচ্ছা চলুন আপনার বাসায় যাই, খাবারটা নিয়ে নিন। আপনারা মনে হয় আমাকে বিশ্বাস করতে পারছেন না। আপনার সমস্যা আছে সাথে গেলে? আমি একটু নেতা টাইপের ছেলে। উল্টা পাল্টা হলেই রেতকতা বানিয়ে দেব। আমি আসলেই দেখতে চাইছি লোকটার মতলব কি। সে যা বলছে এটা বিশ্বাসযোগ্য কথা না। মনে মনে ভেবে নিলাম যদি লোকটা মিথ্যে বলে তাহলে নাকমুখ ফাটি যে দিব, যেন দ্বিতীয়বার অন্য কোথাও এমন করতে না পারে। লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার স্ত্রী। আচ্ছা চলুন। আতিফ আমাকে বলল, রনক ঝামেলা করিস না তো। আতিফ আর অন্য বন্ধুরা এমন করতে মানা করলেও আমি শুনলাম না। এক বন্ধুর সাথে যেতে চাইলেও নিতে না চাইলেও আতিফ জোর করে সাথে দিয়ে দিল। বললাম, চিন্তা করিস না, কাছেই তো, এখনই চলে আসব। কোনো ঝামেলা হবে না। এর মাঝে লোকটার নাম জানা হলো, সাবিত। তাদের বিয়ের গল্পটাও সংক্ষেপে বলল। পরিবারের পছন্দেই বিয়ে করেছিল সাবিত 2 বছর আগে। রুমুর চেহারা এত মায়াবী যে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। টানা টানা চোখ, মুক্ত ঝরানো হাসি আর দীঘল কালো চুল। তার খুব আফসোস এত ভালো একটা মেয়েকে সুখ দিতে পারল না জীবনে। কথা বলতে বলতে বাসার কাছে চলে এলাম। একটা 6তলা বিল্ডিংয়ের সামনে। সাবিত একটু ইতস্তত বোধ করছিল। গেটের সামনে দারোয়ান বসে আছে। গ্যারেজের এক পাশে 2টা রুম। এগুলো সাধারণত দারোয়ানদের জন্যই থাকে। তারই একটা রুম দেখিয়ে সাবিত বলল এখানে থাকে সে। দরজায় ছোট একটা তালা ঝুলালো দেখে আমার মেজাজ গরম হয়ে গেল। ধরেই নিলাম সে নিজেই খাওয়ার জন্য খাবারটা এনেছে। বউয়ের গল্পটা বানানো, ঘরে কেউ নেই। তার দিকে রাগী চোখে তাকাতেই সাবিত চুমাচু ভঙ্গিতে পকেট থেকে চাবি বের করল। চাবি তালাতে লাগতে গিয়ে ওর হাত কাঁপছে। আমি এবার কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। আমার সঙ্গে আসা বন্ধু রাশিদ আমার হাত ধরে ফেলল। এর মাঝেই কুট করে তালা খোলার শব্দ হল। দরজা খুলতেই চোখে পড়ল একটা চৌকিতে শুয়ে আছে একজন কেউ, যার শরীর বিছানার সাথে একদম লেগে আছে। মাথায় একটা চুল নেই। চোখ বন্ধ, বুঝাই যায় না নিঃশ্বাস চলছে নাকি বন্ধ। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকা শুধু, এর বেশি সম্ভব হল না। জিজ্ঞাসু দৃষ্টিতে সাবিতের দিকে তাকাতেই ওর টলটলে চোখ দেখতে পেলাম। তবুও হাসি হাসি মুখ। এই হাসির পেছনে যে কত কষ্ট লুকানোর চেষ্টা, সেটা স্পষ্ট বোঝা যায়। সে বলল, স্যার? টাকা শেষ, চিকিৎসাও শেষ। অপেক্ষায় থেকে ঘুমিয়ে গেছে রুমু।
ও আগে এমন ছিল না, জানেন? এখন খুব ছোচা হয়ে গেছে, হঠাৎ এটা সেটা খেতে চায়। আনতে পারলেও খেতে পারে না সব সময়। একটু খেয়েই ইচ্ছে শেষ হয়ে যায়, ইচ্ছে শেষ না হলেও পারে না, গলায় আটকে যায়, বমি হয়। তবুও চেষ্টা করি এনে দিতে। ওর ভাগ্যটাও খুব খারাপ, আমার মতো ছাপোষার সাথে বিয়ে হয়েছে। আমি কিছুই করতে পারছি না ওর জন্য। আমি আপনাদের ওর ক্যান্সারের কথা বলতে চাইনি, কারণ কারো করুণা পেতে ভালো লাগে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। বুঝতে পারলাম না কি বলবো। আসলে সাবিতের সামনে দাঁড়িয়ে থাকতে আমার কেমন যেন ভয় করছিল, খুব ভয়। ওকে সন্দেহ করার জন্য ভয়, ওর স্ত্রী রুমুকে দেখে ফেলার অপরাধ করার ভয়। সে তার সুন্দর স্ত্রীর ছবিটাই সবার মনে গেঁথে দিতে চায়। অসুস্থ স্ত্রীর রুগ্ন ছবি যেন আমরা দেখে না ফেলি, এই জন্যই তালাটা খুলতে এতটা ইতস্ততা করছিল। অপরাধ করে ফেললাম মনে হয় খুব। কি করব? চারপাশে এত ফ্রড, আসলকে চিনতে পারি না। কিভাবে ফিরে এসেছিলাম জানি না। সাবিতের জন্য কিছু করার তাগিদ অনুভব করছিলাম, ওর ঘটনাটা খুব নাড়া দিয়েছিল মনে। এরপরে 2 দিন সবার সাথে আলোচনা করলাম কি করা যায়। কেউ কেউ বলল ডিটেইল জেনে আসতে, কোন স্টেজে আছে, কেমন ট্রিটমেন্ট হয়েছে ইত্যাদি। গেলাম সাবিত, রুমুর খোঁজে। আমাকে দেখেই দারোয়ান চাচা বললেন, আমরা যেদিন এসেছিলাম সেদিন রাতেই রুমু মারা গেছে। আসলে এমনটা যে কোনো দিন হতে পারে জেনেও খারাপ লাগছে আমার। এত ছোট্ট পরিচয়, এত ছোট্ট সময়ে, তবুও মনে হচ্ছিল যেন ওরা আমার অনেক দিনের চেনা। দারোয়ান চাচা আমাকে একটা চেয়ার এনে বসতে বললেন। বাবাজি, আপনি কি তাদের আত্মীয়? না, আত্মীয় না, পরিচিত। বউরা যখন অসুস্থ হইল প্রথম প্রথম অনেক আত্মীয় স্বজন আসত, সাহায্য সহযোগিতা করত, আস্তে আস্তে সবাই আসা বন্ধ কইরা দিল। আসলে কি বাবাজি, বিপদে পড়া মানুষের মানুষ প্রথম প্রথম একটু দয়া মায়া দেখাইলেও পরে আর দেখায় না, আস্তে আস্তে আরও যেন অসহ্য লাগে। সবাই মনে করে বিপদ বুঝি মানুষ নিজেই দায়কা আনছে, মানুষ বুঝে না এই সব আল্লাহর ইচ্ছায় হয়। কার কখন কি হয় কেউ কইতে পারে? বিয়ার পরে সাবিত বাবাজিরা 4 তলার সংসার সাজাইছিল। ভালো একটা চাকরিও করত। এরপরে টেকার দরকার, চাকরি ছাইড়া দিল, চাকরি ছাইড়া বেশ কিছু টেকা পাইছিল। যা ছিল সব শেষ। এত টেকা বাসা ভাড়া দিতে পারে না, তাই বাধ্য হই যা এই রুমে আইসা উঠছিল। এমন মানুষ খুব একটা দেখা যায় না বাবাজি, যে কেউ বউয়ের চিকিৎসার জন্য সব কিছু বেচ্চা দেয়। আমি ভাবতে থাকি তাদের মধ্যে কি পরিমাণ প্রেম ছিল, কতটা ভালোবাসা ছিল, কিংবা কেমন দৃঢ় প্রতিজ্ঞা করেছিল যে আমি তো দুজন একসাথে থাকবে, কারো বিপদে কেউ ছেড়ে যাবে না। এখন সাবিত কি করছে একা একা? আসলেই চাচা, এমনটা খুব একটা দেখা যায় না। এই বলে উঠতে চাইলে চাচা আবার বললেন, আর একটা কথা বাবাজি। সবিত বাবাজি বইলা গেছে, আপনি আসলে যেন বলি, রুমু আম্মা বিয়ে বাড়ির খাওনটা খাইছিল। খুব ভালো লাগছিল। জীবনের শেষ খাওনটা খুব তৃপ্তি নিয়াই খাইছে, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাইছে। আমি অবাক হয়ে বললাম, সাবিত জানতো আমি আসব, কিভাবে? এই প্রশ্ন আমিও তারে করছিলাম। সাবিত আব্বাজি শুধু বলছে, আমি জানি রনক আসব আমার রুমুর খবর নিতে।